আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে একটি প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রটি চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল ক্লাস্টারের। এই প্রশ্নপত্রটিতে থাকা শুধুমাত্র ছোট প্রশ্নের উত্তরগুলি আজকে আমরা দেখে নেব। প্রথমে আছে দেখো 1 নম্বরে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পূর্ণ করো। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 নাম্বার করে, মোট 15টি প্রশ্ন আছে, অর্থাৎ এই প্রশ্নগুলি সঠিকভাবে উত্তর দিতে পারলে তোমরা পাবে 15 নাম্বার। এই প্রশ্নগুলি এমসিকিউ আকারে, অর্থাৎ কতগুলি অপশন দেওয়া আছে সেখান থেকে সঠিকটি তোমাদের বেছে লিখতে হবে। প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। 1 নাম্বার ঋগ্বেদের অংশ, উত্তর হবে ভেকস্তুতি। 3টে অপশন আছে, স্তোত্র, ভেকস্তুতি আর শ্লোক। ঋগ্বেদের অংশ হলো ভেকস্তুতি। 2 নম্বরে আছে যে শিক্ষা ছিল ব্যক্তিগত তা হলো, উত্তর হবে বৈদিক শিক্ষা। 3 নম্বরে আছে মহাভারতের লেখক, অপশনে আছে বাল্মীকি, দণ্ডী এবং কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। আমরা সকলেই জানি মহাভারতের লেখককে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। এবার 4 নম্বরের প্রশ্ন, সেতুর জল ব্যবহারের জন্য জলকর দিতে হতো ধনী মানুষদের, কৃষকদের, কারিগরদের। কি উত্তর হবে? কৃষকদের। সেতুর জল ব্যবহারের জন্য জলকর দিতে হতো কৃষকদের। 5 নম্বর প্রশ্ন, আর্য একটি কি হবে? ভাষাগত শব্দ। আর্য কি? ভাষাগত শব্দ। 6 নম্বর প্রশ্ন, তামিল ভাষায় রামায়ণ লেখেন, উত্তর হবে কম্বন। তামিল ভাষায় রামায়ণ লেখেন কম্বন। 7 নম্বর প্রশ্ন, অম্ভি ছিলেন পাটলিপুত্রের, গ্রিসের তক্ষশিলার রাজা। উত্তর হবে অম্ভি ছিলেন তক্ষশিলার রাজা। 7 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের পরে হাতে খড়ির মতো যে অনুষ্ঠান শুরু হয়েছিল তার নাম, উত্তর হবে বিদ্যারম্ভ। আরেকবার বলছি, গুপ্ত যুগের পরে হাতে খড়ির মতো যে অনুষ্ঠান শুরু হয়েছিল তার নাম বিদ্যারম্ভ। 9 নম্বর প্রশ্ন কি আছে? গৌতম বুদ্ধ মারা যান, উত্তর হবে খ্রিস্টপূর্ব 486 অব্দে। খ্রিস্টপূর্ব 486 অব্দে গৌতম বুদ্ধ মারা যান। 10 নম্বর প্রশ্ন কি আছে? গোলমরিচের ফলন বিখ্যাত ছিল, উত্তর হবে কেরলে। এখনও কিন্তু কেরলের গোলমরিচ বিখ্যাত, তাই না? এবার তারপরে 11 নম্বরে আমরা চলে আসি। মহাভারতের আদি নাম ছিল, এটাও সকলে জানি, কি ছিল? জয়কাব্য। মহাভারতের আদি নাম ছিল জয়কাব্য। 12 নম্বর প্রশ্ন কি আছে? বেশিরভাগ মহাজনপদ যে নদীর উপত্যকায় অবস্থিত ছিল সেটি কি? গঙ্গা। গঙ্গা নদীর উপত্যকায় বেশিরভাগ মহাজনপদ অবস্থিত ছিল। এবারে আমরা জানব 13 নম্বর প্রশ্নটি, যে পর্বতের উল্লেখ ঋগ্বেদে নেই সেই পর্বতটি কোনটি? বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতের উল্লেখ ঋগ্বেদে নেই। 14 নম্বর প্রশ্ন কি আছে? হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ। তাহলে হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ। শেষ এবং 15 নম্বর প্রশ্ন কি আছে? মৌর্য আমলে রাজপথের পাশে ফলক লাগানো হতো দূরত্ব ও দিক বোঝাতে, জায়গার নাম বোঝাতে, রাজার শাসন এলাকা বোঝাতে। কি উত্তর হবে? দূরত্ব ও দিক বোঝাতে। তাহলে মৌর্য আমলে রাজপথের পাশে ফলক লাগানো হতো দূরত্ব ও দিক বোঝাতে। এবার আমরা দেখে নেব 2 নম্বরে কি প্রশ্ন আছে। 2 নম্বরে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। কতগুলি প্রশ্ন আছে সেগুলো তোমাদের পূর্ণ বাক্যে উত্তর করতে হবে। এই প্রশ্নগুলির মান কি? এগুলোরও মান কিন্তু 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, মহাজনপদের আমলে বস্ত্রশিল্পের কেন্দ্র হিসেবে কোন স্থান বিখ্যাত ছিল? কি উত্তর হবে? বারাণসী। বারাণসী কিন্তু এখনও বস্ত্রশিল্পের কেন্দ্র হিসেবে বিখ্যাত। সেখান থেকে আমরা কি কিনি? বেনারসি শাড়ি কিনি, তাই না? তাহলে মহাজনপদের আমলে বস্ত্রশিল্পের কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল বারাণসী। 2 নম্বর প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে কোন কোন দেবতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন? উত্তর হবে রুদ্র ও বিষ্ণু। পরবর্তী বৈদিক যুগে
রুদ্র ও বিষ্ণু দেবতা হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। 3 নম্বর প্রশ্ন কি আছে? রাজা বিম্বিসারের রাজবৈদ্য কে ছিলেন? উত্তর কি হবে? জীবক। জীবক ছিলেন রাজা বিম্বিসারের রাজবৈদ্য। 4 নম্বর প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বাণিজ্যের উন্নতির সবচেয়ে বড় প্রমাণ কি? প্রমাণ কি? মুদ্রা ব্যবস্থার বিকাশ। তাহলে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বাণিজ্যের উন্নতির সবচেয়ে বড় প্রমাণ মুদ্রা ব্যবস্থার বিকাশ। 5 নম্বর প্রশ্ন কি আছে? মৌর্য সম্রাট বিন্দুসারের সঙ্গে সিরিয়ার কোন শাসকের যোগাযোগ ছিল? উত্তর হবে প্রথম অ্যান্টিওকাস। তাহলে সিরিয়ার শাসক প্রথম অ্যান্টিওকাসের সাথে মৌর্য সম্রাট বিন্দুসারের যোগাযোগ ছিল। এবারে চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ঠিক না ভুল নির্বাচন করো। এই প্রশ্নগুলির মানও কিন্তু 1 নম্বর করে মোট 6টি প্রশ্ন আছে। কি আছে? প্রথমেই আছে বাগভট্ট ছিলেন একজন চিকিৎসক। এটি একটি ঠিক বক্তব্য, কারণ বাগভট্ট একজন চিকিৎসক ছিলেন। এরপরে 2 নম্বরে আছে লোহার ব্যবহারের ফলে কৃষিকাজ কমেছিল। বোঝাই যাচ্ছে এটি ভুল। লোহার ব্যবহারের ফলে কৃষিকাজ কিন্তু বেড়েছিল। 3 নম্বর প্রশ্ন কি আছে? গরিব মানুষেরা নিজেদের উদ্যোগে জলসেচ প্রকল্প তৈরি করতেন। এটিও একটি ভুল বক্তব্য, কারণ গরিব মানুষদের পক্ষে সম্ভব ছিল না জলসেচ প্রকল্প তৈরি করা, তাই ধনী ব্যক্তিরা নিজেদের উদ্যোগে জলসেচ প্রকল্প তৈরি করতেন। এবারে চলে আসবো আমরা 4 নম্বর প্রশ্নে। কম্বনের রামায়ণে রামকেই বড় করে দেখানো হয়েছে। এটিও একটি ভুল বক্তব্য, কারণ কম্বনের রামায়ণে রাবণকে বড় করে দেখানো হয়েছিল। 5 নম্বরে কি আছে? প্রথম দারায় বৌসের লেখতে হিদুস শব্দটি পাওয়া যায়। এটি একটি ঠিক বক্তব্য। শেষ এবং 6 নম্বর বক্তব্য কি আছে? কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল। এটি অবশ্যই একটি ঠিক বক্তব্য। এবার চলে আসবো আমরা 4 নম্বর প্রশ্নে। কি বলা হয়েছে? শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, গুপ্ত আমলের প্রথম স্থাপত্য হিসেবে ড্যাশ বানানো শুরু হয়। কি হবে? গুপ্ত আমলের প্রথম স্থাপত্য হিসেবে মন্দির বানানো শুরু হয়। 2 নম্বর, দাক্ষিণাত্যের কালো মাটিতে ড্যাশ চাষ বেশি হতো। দাক্ষিণাত্যের কালো মাটিতে তুলোর চাষ বেশি হতো। 3 নম্বর, মগধ অঞ্চলে ড্যাশ ধানের চাষ বেশি হতো। মগধ অঞ্চলে শালি ধানের চাষ বেশি হতো। 4 নম্বর, নাটকের পর্দাকে সংস্কৃতে ড্যাশ বলা হয়। নাটকের পর্দাকে সংস্কৃতে যবনিকা বলা হয়। 5 নম্বরে কি আছে? শক শাসক রুদ্রদামনের জুনাগড় প্রশস্তি ড্যাশ ভাষায় প্রথম বড় লেখো। উত্তর কি হবে? শক শাসক রুদ্রদামনের জুনাগড় প্রশস্তি সংস্কৃত ভাষায় প্রথম বড় লেখো। এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, এটি তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবার আমরা শেষে চলে যাচ্ছি 5 নম্বরে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে 4টি বিষয় বলা হয়েছে, খ স্তম্ভেও 4টি বিষয় আছে, এগুলোকে পরস্পরের সাথে মেলাতে হবে। ক স্তম্ভে 4টি বিষয় কি কি বলা হয়েছে? 1 নম্বরে আছে কাশ্মীর, 2 নম্বরে দেবী চন্দ্রগুপ্ত, 3 নম্বরে দণ্ডী এবং 4 নম্বরে হর্ষবর্ধন। আর খ স্তম্ভে কি আছে? বিশাখ দত্ত, প্রিয়দর্শিকা, বুর্জাহোম এবং দশকুমার চরিত। কোনটা কিসের সাথে মিলছে দেখি? কাশ্মীর মিলছে কার সাথে? বুর্জাহোমের সাথে। কাশ্মীরের একটি প্রত্নতত্ত্ব কেন্দ্র হচ্ছে বুর্জাহোম, যেখানে মাটি খুঁড়ে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে। এবার পরেরটা কি বলা হয়েছে? 2 নম্বর, দেবী চন্দ্রগুপ্তম। দেবী চন্দ্রগুপ্তম কে লিখেছিলেন? বিশাখ দত্ত। এবার আছে দণ্ডী। দণ্ডীর লেখা কাব্য কোনটি? দশকুমার চরিত। এবার শেষে আছে হর্ষবর্ধন। হর্ষবর্ধন কি লিখেছিলেন? প্রিয়দর্শিকা। তাহলে কোনটা কোনটার সাথে মিলছে তোমরা বুঝতে পারলে। তাহলে এই প্রশ্নপত্রটির যে ছোট প্রশ্নগুলি ছিল সেটির উত্তর কিন্তু আমাদের জানা হয়ে গেল। তোমরা সবাই খুব ভালোভাবে পড়াশুনো করো, সামনেই কিন্তু তোমাদের পরীক্ষা। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুবই ভালো হবে। এর পরের দিন আবারও দেখা হবে নতুন কোনো সাবজেক্ট নিয়ে নতুন ভিডিওতে।